দাবানলের লেলিহান শিখায় পুড়ছে লস অ্যাঞ্জেলেস। মৃতের সংখ্যা বেড়ে 16। ঘর বাড়ি ছেড়েছেন 1.5 লাখ মানুষ। তীব্র বাতাসের পূর্বাভাস, আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত 22। যুদ্ধবিরতির আলোচনায় মোসাদ প্রধানের কাতার ভ্রমণের পরিকল্পনা। কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠায় সিরিয়া লেবানন বৈঠক। জার্মানির রক্ষণশীল দলের কর্মসূচির বিরুদ্ধে সমাবেশে পুলিশের বাধা। দফায় দফায় সংঘর্ষ। এএফডির কর্মকাণ্ড তাৎক্ষণিক বন্ধের আহ্বান। সৌদি আরবে বিনিয়োগে ঘুরছে ভাগ্যের চাকা। শ্রমিক থেকে উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশিরা, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। এবং অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পর্তুগাল। লাখো মানুষের অংশগ্রহণ, ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। 5 দিনেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আগুন। মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। কিছু কিছু স্থানের দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও আগুন জ্বলছে 6 স্থানে। আগুন নিয়ন্ত্রণে বৃষ্টির অভাব আর তীব্র বাতাসই বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে শনিবার থেকে দিক পরিবর্তন শুরু করেছে আগুনের লেলিহান শিখা। এমন পরিস্থিতিতে আবারও ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই জনপদের বাসিন্দারা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। আগুন আতঙ্কে দিন কাটছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের। এ আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে মোবাইল ফোনে আসা বাধ্যতামূলক নিরাপদ স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্কবার্তা। গেল 5 দিনেও আগুন নিয়ন্ত্রণের তেমন কোনো ভালো খবর মেলেনি। উল্টো নতুন করে আবারও ঝোড়ো বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে। স্থানীয় সময় শনিবার থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর দিকে ধাবিত হচ্ছে দাবানল। এ কারণে 6 এলাকায় জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন এলাকায়। গেল কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে গেছে 10,000-এরও বেশি অবকাঠামো। দাবানলে এ পর্যন্ত $200 বিলিয়ন ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন। শনিবার এক ভাষণে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝোড়ো বাতাস নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিদায়ী এই প্রেসিডেন্ট। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন। শহরের পশ্চিমের সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে আবারও বাধ্যতামূলক সরে যেতে বলা হয়েছে। দুর্গত এলাকায় নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। দাবানল নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসামের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। গাজার যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মোসাদের প্রধানকে কাতারের দোহায় পাঠাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে নেতানিয়াহুর সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করেছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে অন্তত 22 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর কথা জানানো হয়। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা কিছুটা এগিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার আক্রমণে কেউ রক্ষা পাচ্ছেন না। এখন সাংবাদিকরাও এই হামলার শিকার হচ্ছেন। মিশর ভিত্তিক আল গাদ টিভির সাংবাদিক সাইদ আল নাবহান গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় হামলায় নিহত হন। শনিবার তার জানাজায় পরিবার, বন্ধুবান্ধব এবং সাংবাদিকদের অনেকেই অংশ নেন।
ইসরায়েলি বাহিনীর এ ধরনের আক্রমণ একেবারে অমানবিক বলে মন্তব্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের। অনবরত হামলায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া খাদ্য ও ওষুধের সংকটে চরম মানবিক পর্যায়ের মুখোমুখি গাজাবাসী। ইসরায়েলের দাবি তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে, কিন্তু বাস্তবে এতে নারী শিশুসহ মারা যাচ্ছেন নিরীহ সাধারণ মানুষ। সিরিয়ার শিয়া মাজারে ইসলামিক স্টেটের বোমা হামলা প্রতিহতের দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় গ্রেফতারকৃতরা আইএসের সেলের সদস্য বলে অভিযোগ করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে প্রতিবেশী লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সিরিয়ার বর্তমান নেতা আহমেদ আল শারা। এদিকে রুশ গণমাধ্যমের তথ্যমতে সিরিয়ার পরিবর্তে লিবিয়াকে সম্ভাব্য কৌশলগত কেন্দ্র হিসেবে দেখছে রাশিয়া। বাশার আল আসাদকে সরিয়ে স্বৈরাচার মুক্ত এক নতুন সিরিয়া পুনর্গঠনে ব্যস্ত সময় পার করছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারা। আসাদের পতনের পর থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। স্থানীয় সময় শনিবার লিবিয়ার প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে দুই দেশের সীমান্ত সমস্যার পাশাপাশি চোরাচালান এবং লেবানিজ ব্যাংকগুলোতে থাকা সিরিয়ার অর্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 15 বছর পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেলেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। একই দিন ওমানের সুলতান শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন জাহেদ আল হিনায়ের সঙ্গে বৈঠক করেন আহমেদ আল শারা। একদিকে আল শারা সিরিয়াকে ভূরাজনৈতিক দিক দিয়ে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন, অন্যদিকে স্বৈরাচারের পতনের পর থেকে দেশটিতে একের পর এক বিদ্রোহী গোষ্ঠীর হামলা অব্যাহত রয়েছে। দামেস্কের শহরতলিতে একটি মাজার উড়িয়ে দেওয়ার ইসলামিক স্টেটের প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা সিরীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আসাদের পতনের পর বিপদে পড়েছে তার মিত্রদেশ রাশিয়া। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শুধুমাত্র ভূমধ্যসাগরীয় অঞ্চলে নয়, বরং আফ্রিকাতেও মস্কোর কৌশলগত অবস্থান বিঘ্নিত হয়েছে। রুশ গণমাধ্যম মস্কো টাইমসের তথ্য অনুযায়ী এ কারণে মস্কো সিরিয়ার পরিবর্তে লিবিয়ায় কৌশলগত কেন্দ্র করতে আগ্রহ দেখাচ্ছে। যদিও গণমাধ্যমটি জানায়, সিরিয়ার সরকার গেল সপ্তাহ থেকে দামেস্ক থেকে রুশ সামরিক সরঞ্জাম সরাতে দিচ্ছে না। সিরিয়ার উচ্চপদস্থ সামরিক পদে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেওয়ার ঘটনায় নতুন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব। তারা জানিয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনের এই পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, একই সঙ্গে পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় এটি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। গাজায় চলমান যুদ্ধের কারণে লাখো মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। যুদ্ধে গৃহহীন হওয়া ফিলিস্তিনিরা এখন অস্থায়ী দাতব্য রান্নাঘরের খাবারের জন্য ভিড় জমাচ্ছেন। পাত্র হাতে নিয়ে সামান্য খাবার সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা। খাবার, চিকিৎসা এবং নিরাপত্তাহীনতায় বিপর্যস্ত এই মানুষদের বেঁচে থাকার লড়াই চলছে প্রতিনিয়ত। সামান্য খাবার সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, হাতে থালা আর চোখে অশ্রু। সবার ভাগ্যে আবার জুটছে না সেই সামান্য খাবারও। পর্যাপ্ত খাবার না থাকায় অনেকেই ফিরছেন খালি হাতে। এমন জীবনের কথা কখনো ভাবেনি গাজাবাসী। দীর্ঘ যুদ্ধের কারণে গাজাবাসী মানববেতর জীবনযাপন করছে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি অস্থায়ী দাতব্য রান্নাঘরে দেখা যায় খাবারের জন্য ভিড় জমিয়েছেন নারী, পুরুষ এবং শিশুরা। ইসরায়েলি হামলার কারণে গাজা উপত্যকায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। অধিকাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে ভাঙা তাঁবুতে কোনো মতে মাথা গোঁজার ঠাঁই হলেও নেই পর্যাপ্ত খাবার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, অধিকাংশ মানুষই একবেলার খাবারের জন্য ত্রাণের উপর নির্ভরশীল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধে 46,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শরণার্থী শিবিরের মানুষগুলো প্রতিদিন খাবার এবং চিকিৎসার মতো মৌলিক চাহিদার জন্য সংগ্রাম করছেন। বর্তমানে পরিস্থিতি এখন গভীর মানবিক সংকটে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি এবং ত্রাণ সরবরাহের প্রচেষ্টা চলমান থাকলেও শরণার্থী শিবিরে লাখো মানুষের দুর্ভোগ কবে শেষ হবে তা জানে না কেউ। ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ না হয়ে বরং দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রধান জেনারেল হোসেইন সালামি। শুক্রবার প্রকাশিত এক ভিডিওতে এই বার্তা দেন তিনি। গেল বছর অক্টোবরে তেহরানের ড্রোন হামলা চালানোর পর দেশটির সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে তেল আবিব।
হামাস প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ও ইরানি কমান্ডার হত্যার জবাবে গেল বছর অক্টোবরের শুরুতেই ইসরায়েলে নজিরবিহীন ড্রোন হামলা চালায় ইরান। বড় ধরনের ওই হামলায় তেল আবিবের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কেউ হতাহত না হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়। এই আক্রমণের প্রতিশোধ নিতে একই মাসের শেষে ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। তেল আবিবের লক্ষ্য ছিল তেহরানের বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাধাগ্রস্ত করা। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন তাদের উদ্দেশ্য সফল হয়েছে। আক্রমণে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমে গেছে। তবে সম্প্রতি এক ভিডিও প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সেখানে দেখা যাচ্ছে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন IRGC প্রধান জেনারেল হোসেন সালামি। প্রকাশিত ভিডিওতে হোসেন সালামি বলেন, ইরানের সংগ্রহে একের পর এক ক্ষেপণাস্ত্র যোগ হচ্ছে। শত্রুরা ভেবেছিল তাদের হামলায় আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি স্থবির হয়ে পড়েছে, কিন্তু তারা ভুল। আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এই ভিডিও ফুটেজ কোথায় এবং কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।